কখনো কখনো আমাদের জীবনে অদ্ভুত কিছু নীরবতা আসে, আর সেই নীরবতাগুলো আমাদেরকে শেখায় জীবন এবং জীবিকা, বেঁচে থাকার সত্যিকারের যে অর্থ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ এবং প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করে থাকেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা হচ্ছে বেশ অনেক দিনের ছোট ছোট গল্প নিয়ে, ছোট ছোট ঘটনা নিয়ে। কারণ হচ্ছে আমি রেগুলার যে একটা ডেইলি ব্লগ আপলোড করার, সেটা করতে পারছি না নিজের ব্যস্ততার কারণে, দৌড়ঝাঁপের কারণে। কারণ হচ্ছে আমাকে এখন রেগুলারই ঢাকার বাইরে মুন্সিগঞ্জে রেগুলার যেতে হয়। তো সেই কারণে ভিডিওগুলো রেগুলার আপলোড হচ্ছে না, তবে যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পরিবেশ, আর ঢাকার যে গবেষণাগারের যে এনভায়রনমেন্ট, এটা সবসময় একটু নীরব নিরিবিলি থাকে। সবাই পড়াশোনা, যে যার জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকে। তো অক্টোবরের পরিবেশটা খুব সুন্দর, আর আমাদের কোয়ার্টারের পরিবেশ নীরব থাকলেও আমি কিন্তু খুব উপভোগ করি। কারণ হচ্ছে এখানকার নেচার এত সুন্দর, এখানকার যে পরিবেশ, গাছপালা, তারপর হচ্ছে গাছপালার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক সবসময় বিরাজ করে। তার মধ্যে হচ্ছে যে এই যে আমার কার্নিশে হচ্ছে অনেক বিড়াল থাকে। তো এই বিড়ালগুলো কয়েকদিন পর পর বাচ্চা হয় ওদের। তো এখন হঠাৎ করে আমি আমার যে কার্নিশের সামনে আমি দাঁড়িয়েছিলাম। তো এই ব্লগটা হচ্ছে অক্টোবর মাসের বিভিন্ন সময়ে আমি ধারণ করেছিলাম, ছোট ছোট বিভিন্ন ক্লিপ নিয়েছিলাম, সেখান থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে বিড়ালের যে বাচ্চাগুলো, এগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। কারণ মা বিড়ালটা ওদেরকে কিভাবে আগলে রাখে, এখান থেকে দেখার অনেক বিষয় আছে, শেখার অনেক বিষয় আছে। তো এখানে দাঁড়িয়ে আমি খুব সম্ভবত চা খাচ্ছিলাম। চা খেতে খেতে হঠাৎ দেখি যে বিড়ালের বাচ্চাগুলো মায়ের দুধ খাচ্ছে, মায়ের সাথে সময় কাটাচ্ছে, মায়ের উষ্ণতা নিচ্ছে। এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। তো ওদের সঙ্গে ওদের এই যে খুনসুটি, ওদের মায়ের সাথে জড়িয়ে থাকা, লিপ্টে থাকা, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর এটা হচ্ছে কোনো এক সন্ধ্যায় হঠাৎ কিন্তু একটু শীত পড়ে, আবার স্বাভাবিক উষ্ণতা আসে। কিন্তু সেদিন আমাদের কোয়ার্টারে বা আমরা একটু শীত অনুভব করছিলাম। তো ভাবলাম যে একটু ভাজা পোড়া তো খাওয়াই যায়, আর আমরা বাঙালিরা একটু বিকেলবেলা চায়ের সাথে একটু ভাজা পোড়া স্ন্যাক্স খাবো না তা তো নয়। তো বাসায় চিকেন ছিল, তো সেই চিকেনগুলোকে আমি মেরিনেশন করেছি। বাসায় যা যা ঘরে থাকা যা যা উপকরণ ছিল সেগুলো দিয়ে একটুখানি আদা রসুনের পেস্ট, একটু হলুদ, একটু মরিচ, তারপরে একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে মেরিনেশন, একটু লেবুর পানি, একটুখানি হালকা একটু লেবু চিপে দিয়েছি, দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। তারপর তেলে ভেজেছি। খেতে খুবই ভালো হয়েছে। সবসময় যে বাইরে যেয়ে খেতে হবে তা কিন্তু নয়। তারপর রাতেরবেলা আমার হাজব্যান্ড বলল যে ও হচ্ছে রাতে ভাত খাবে না, তো একটু হালকা কিছু খেতে চাচ্ছে। তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু কোরিয়ান নুডলস আছে, এটা ও খুবই পছন্দ করে, তো ওর পছন্দের নুডলস তৈরি করলাম। তবে এই যে কোরিয়ান নুডলসগুলো এখন বাংলাদেশে খুবই খুবই অ্যাভেলেবেল, সবার ঘরে ঘরে কোরিয়ান নুডলস মানে আধিপত্য বিস্তার করছে। আমার কাছে মনে হয় যে এই যে নুডলসগুলো যে খাচ্ছে সবাই, এই নুডলসগুলো মানে ভিন্ন স্বাদের হওয়াতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ বাংলাদেশে কিন্তু মানে অন্য কালচার, এটা বাংলাদেশিরা অন্য কালচারটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে। এই জিনিসটা থেকে দেখা যায় যে ফুড কালচার, সংস্কৃতি, তারপরে পোশাক আশাক, জীবনযাপন, কেমন যেন আমরা একটু অন্যের বিষয়গুলোকে মানে একটু স্বাদ নেওয়া এক বিষয়, আর এটাকে ইউজ টু করে ফেলা। তো আমার হাজব্যান্ডকেও দেখছি যে ইদানিং এত বেশি এই নুডলসটাকে মানে নিয়মিত আনছে, আর এটা নাকি ওর খেতেও ভালো লাগছে। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে মোটামুটি লাগে। আমার কাছে সেই 90 দশকের কোকোলা নুডলস আমার কাছে এখনও ভালো লাগে। তো ও এটা খাবে, তো ওকে এটা আমি দিলাম। এটা হচ্ছে স্যুপ ক্রিমি, যেটা স্পাইসি।
এই স্যুপ টাইপের একটুখানি। তো এটার মধ্যে আমি আবার ডিম সিদ্ধ করে ওকে দিলাম, ডিম একটা সাথে দিয়ে ওকে দিলাম। ও এটা খুবই খেতে পছন্দ করে, যে যেটা খেতে পছন্দ করে, যার যেভাবে থাকতে ভালো লাগে, যে তার জীবনটাকে যেভাবে এনজয় করতে পছন্দ করে, আমার মনে হয় পরিবারের মানুষ থেকে শুরু করে তার আশেপাশে যারা থাকে তাদের সবাইকেই তার অতটুকু স্বাধীনতা দেওয়া উচিত। তো ওকে প্রথমে একটু জোরাজুরি করছিলাম যে রাতে ভাত খাও, কিন্তু ও বললো যে না, আমি ভাত খাবো না, নুডলস খাবো। তো ওকে নুডলস দিলাম, যার যেভাবে ভালো লাগে। কিন্তু আমার কাছে ইদানিং এই নুডলসটা খুব বিরক্তিকর মনে হচ্ছে, জানি না কেন। বিরক্ত আমার লাগলেও যে পছন্দ করে তার কাছে তো অনেক ভালো লাগে। পৃথিবীটা এরকম যে সবার যে সব কিছু ভালো লাগবে, সবার যে সবার সব কিছু পছন্দ হবে তা তো নয়। তারপর হচ্ছে পরের দিনে সকালবেলা হচ্ছে আমি রুটি বানালাম, যেটা নর্মালি আমরা খেয়ে থাকি। আর আমি হচ্ছে এইভাবে রুটি যে ডোসার মতো করে বানাই, কারণ হচ্ছে আমার ওই বেলন আর হচ্ছে পিঁড়ির মধ্যে বাটাবাটি করে মানে বেলে যে রুটি বানায় ওইভাবে আমি বানাতেও পারি না। আর অনেক আগে মানে যে অনেক আগে থেকেই তো রান্নাবান্না তেমন একটা আমার হয় না, কিন্তু যেহেতু বিয়ে পর করার পর বা দেশের বাইরে থাকার কারণে নিজের কাজগুলো তো নিজেকে করতেই হয়। তো এখন সেটা তো আমাদের সবাইকে কম বেশি মেনটেন করতে হয়। তো এই তো আমি রুটি বানিয়েছি এভাবে দোসার মতো। এটার মধ্যে আবার কালো জিরা ব্যবহার করেছি। কালো জিরাটা কিন্তু সবারই কম বেশি খাওয়া ভালো, কারণ কালো জিরা শরীরের জন্য খুবই ভালো। আর এটা শরীরের যে ডাইজেশন, এটার ক্ষেত্রে খুব হেল্প করে। আর ভাতের থেকে রুটিটা খাওয়া আমার মনে হয় সবারই উচিত, কিন্তু রুটি যে বেলে বানানো এটা খুবই টাফ। তো সকালবেলা নাস্তা করলাম, নাস্তা করে আমাদের তো সবাইকে এখন দৌড়ঝাঁপের উপর থাকতে হয়। আর এর মধ্যে সকালে নাস্তার শেষে যে কফি তো থাকবেই। আর এটা হচ্ছে মরক্কান একটা কফি, এটা মিনা বাজার স্বপ্নতে পাওয়া যায়। দাম হচ্ছে 1050 টাকা খুব সম্ভবত। এই কফিটার ঘ্রাণটা আমার কাছে খুব খুব ভালো লাগে। আর এটা যে মোটকা না কি বলে, এটা যে ঢাকনা, যেটা এই ঢাকনাটা খুবই খুবই স্ট্রং, মানে এটা খোলা খুবই টাফ। তো এই হচ্ছে আমার কিচেন হচ্ছে আমার ভালো লাগার একটা জায়গা, ভালো থাকার একটা জায়গা। যদিও আমি রান্নাবান্না আমার কাছে মোটামুটি লাগে, রান্নাবান্না খুব করতে আমার খুব একটা পছন্দ না, আমার কিন্তু খেতে ভালো লাগে। তারপরও যে আমি রান্নাবান্না করি না তা না, রেগুলারই রান্না করতে হয়, বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য সবাইকে রান্নাবান্না করতে হয়। তো এই যে আমার কিচেনটা, এটা কিন্তু একসময় ভীষণ নোংরা ছিল, খুবই বাজে অবস্থা ছিল। সেটা আমি কোনো রকমের স্টাফ ছাড়া, কোনো রকমের ইভেন আমার হাজব্যান্ডের কোনো সহযোগিতা ছাড়া আমি একা সম্পূর্ণ একা এই কিচেনটাকে এইভাবে কালার করেছি, গুছিয়েছি, সুন্দর একটা সেট আপ দিয়েছি। আর এই ফলটার নাম যেন কি, এই ফলটার নাম ভুলে গিয়েছি। এই ফলটা খেতে ভীষণ ভালো লাগলো। তো অক্টোবরের পরিবেশ, অক্টোবর মাস চলছে, বাইরের একটা অন্যরকম এনভায়রনমেন্ট, আকাশের যে রং সেটা একটু অন্যরকম। অক্টোবর নভেম্বরের প্রথম দিকটা কিন্তু আকাশের যে পরিস্থিতি থাকে এটা কিন্তু ভীষণ এনজয়েবল। তো আমার হাজব্যান্ড আবার ঢাকার বাইরে যাবে, ও যাবে চিটাগাং। তো আমি ওকে রাতে ডিনার রেডি করে দিচ্ছিলাম। আর হঠাৎ আমার মনে হয়েছিল আর কি, 2-1 দিন আগে হয়তো বলেছিলাম আমার ওয়াফেল খেতে ইচ্ছে করছে। তো ও বাইরে গিয়েছিল একটা কাজে, ওর নিজের টুকটাক কাজ থাকে, সেই কাজে গিয়েছিল, আসার সময় ওয়াফেলটা নিয়ে এসেছে। আর এই ওয়াফেলটা হচ্ছে এলিফ্যান্ট রোডের দ্য সেন্ট্রাল প্লাজা বা প্লাজা সেন্ট্রালের নিচতলায় এই ওয়াফেলের দোকানটা। তো ওয়াফেলের দামটা নিয়েছে হয়তো 600 টাকা। তো এতটুকু একটা ওয়াফেল দাম 600 টাকা, কী আর করার, এখন জীবনযাপন খুবই ব্যয়বহুল। আর এই ব্যয়বহুল জীবনে একটুখানি ভালো খেতে চাইলে, ভালো পড়তে চাইলে মানুষকে অনেক পরিশ্রম, অনেক এফোর্ট দিতে হয়। তারপরও ব্যবসা বাণিজ্য, জীবনযাপন চলছেই। কাঁচামরিচের দাম অনেক বেশি, ডিমের দাম অনেক বেশি, টমেটোর দাম অনেক বেশি, শাক সবজি কী বলবো, মানুষ আসলে কী খেয়ে বেঁচে থাকবে তার নাই ঠিক। কারণ হচ্ছে এখন জীবন মানে হচ্ছে অনেক ভ্যালুয়েবল, অনেক এক্সপেন্সিভ একটা বিষয়ের নাম। আর বেঁচে থাকা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে মানুষের। একটু ভালো খাওয়া, ভালো পড়ার জন্য মানুষকে দৌড়াতে হয় প্রচুর পরিমাণে। তো ওয়াফেলটা খেতে ভালোই লাগলো। বলে না যে ভালো থাকাটাও বা ভালো খাওয়া পড়াটাও কিন্তু দাম দিয়ে কিনতে হয়। আজকাল ভালো থাকাটা অনেক কঠিন একটা বিষয়।
তারপর আমার হাজব্যান্ড চলে গেল চিটাগাং, আর আমি চলে আসলাম মুন্সিগঞ্জ। আমাদের ঢাকার বাসা এখন নিঃসঙ্গ। তো আমি মুন্সিগঞ্জে এসেছি। মুন্সিগঞ্জে আসার পরের দিন হচ্ছে আমার মেজ বোন আবার এসেছে। মুন্সিগঞ্জ যেহেতু আমার বাবার বাসা, আমার নিজের বাসা যাই বলি, নিজের বাসা, হ্যাঁ অবশ্যই নিজের বাসা। তো বাবা মা ওখানেই থাকে। তো আমার ভাগ্নি এসেছে, তো ভাগ্নির সাথে ছাদে কিছুটা সময় কাটালাম। আর বাইরের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর। আর আপনারা যারা মুন্সিগঞ্জ যাননি অবশ্যই মুন্সিগঞ্জ যাবেন। মুন্সিগঞ্জ দেখার মতো একটা জেলা, এখানে অনেক কিছু আছে। আর আমার যেহেতু জন্মস্থান, নিজের জন্মস্থান সবারই ভালো লাগে, আমার একটু বেশি ভালো লাগে। আর মুন্সিগঞ্জ হচ্ছে নদী বিধৌত একটা জেলা, চারপাশে নদী, হচ্ছে পদ্মা, মেঘনা, তারপরে হচ্ছে ধলেশ্বরী নদী। তো মুন্সিগঞ্জ ঘিরেই হচ্ছে পুকুর, নদী নালা, তারপরে হচ্ছে বাইরে যে বন জঙ্গল, অনেক গাছপালা আছে। তারপর দেখার মতো অনেক পুরনো স্থাপত্য, অনেক জমিদারদের পুরনো বাড়ি, তারপর অনেক মসজিদ, অনেক মন্দির, যেখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আমাদের মুন্সিগঞ্জ প্রপারে, মুন্সিগঞ্জ শহরে আছে হচ্ছে ইদ্রাকপুর কেল্লা, অতীশ দীপঙ্করের বা যে পণ্ডিত ভিটা সেটা আছে। তারপরে হচ্ছে সরকারি হরগঙ্গা কলেজ, এটা অনেক পুরনো। তো অনেক পুরনো, 100 বছরের পুরনো অনেক স্কুল কলেজ আছে, যেগুলোর প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে হচ্ছে ইতিহাস জড়িত। তো আমরা মুন্সিগঞ্জে যাব আর মিষ্টি খাবো না, তা কী করে হয়? তো এই হচ্ছে এই মিষ্টি আর দই হচ্ছে আমার মেজো আপা নিয়ে এসেছে। আর এটা হচ্ছে লক্ষ্মী নামের একটা দোকান আছে, সেখান থেকে এনেছে। আর মুন্সিগঞ্জে বেশ মিষ্টি, জিলাপি, দই, মাঠা, তারপর মুন্সিগঞ্জের আমিত্তি, একমাত্র মুন্সিগঞ্জে এক ধরনের আমিত্তি হয় যেটা গোটা বাংলাদেশে নাই। তো মুন্সিগঞ্জের মিষ্টি মানে অন্যরকম একটা ব্যাপার। তো যারা মুন্সিগঞ্জ যাননি অবশ্যই যাবেন। আর আমার প্রিয় জায়গা, আমি তো সবাইকে বলবো আপনারা মুন্সিগঞ্জ ঘুরতে আসবেন, মুন্সিগঞ্জের খাবার খাবেন, খেয়ে দেখবেন মুন্সিগঞ্জের খাবার দাবার, মাওয়ার ইলিশ, তারপরে হচ্ছে বুয়া ভাত, তারপরে পায়েস, মুন্সিগঞ্জের গরুর মাংস, মুন্সিগঞ্জের মুরগির রোস্ট, এটা অন্যরকম থাকে। তো আমার মা হচ্ছে, আমরা যেহেতু 2 বোন গিয়েছি, তো আমার মা আমাদের উপলক্ষে পায়েস রান্না করছে। আর মায়ের হাতের পায়েস রান্না মানে হচ্ছে ভিন্ন কিছু, একদমই অন্যরকম একটা ব্যাপার। তো মা আবার পায়েস আমার জন্য নিয়ে আসার জন্য আলাদা বক্সে রেখেছিল, আমি আবার আনতে ভুলে গিয়েছি। আর মিষ্টি তো বয়সের সাথে সাথে মিষ্টি খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি, যে কারণে মিষ্টি জিনিসটা একটু অ্যাভয়েড করে চলি। তারপরও ভোজন রসিকতার সাথে যেহেতু বেড়ে উঠেছি, খাবার দাবার কেন জানি অ্যাভয়েডই করতে পারি না। তো এইটা হচ্ছে একটা কি বলবো, হেয়ার রিমুভার টুলস। আমরা যারা হচ্ছে পার্লারে যেতে সময় পাই না, তারপর হচ্ছে অনেক ব্যস্ততা থাকে, তখন নিজে নিজে ভুরু প্লাগ বা আপার লিপস এগুলো ক্লিন করার জন্য বা প্লাকিং করার জন্য এটা খুবই একটা ভালো একটা টুলস। এটা হচ্ছে দারাজ থেকে আমার ভাগ্নি কালেক্ট করেছে। এটার দাম হচ্ছে 150 টাকা। এটা চার্জ দিয়েও করা যায়, আবার ব্যাটারি দিয়েও ব্যবহার করা যায়। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি আমার ভাগ্নিকে বললাম যে আমাকে একটা কালেক্ট করে দিও। আমি খুবই দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও আমি এগুলোর খবরের তেমন একটা রাখি না, যেহেতু ওরা এখন টিনেজ থেকে একটু বড় হচ্ছে, এইগুলোর আপডেট খবরগুলো রাখে। তো আমাকে দিল আমার ভাগ্নি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা এটা কালেক্ট করতে পারেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।